গতকাল বামফ্রন্ট আহত যে বিক্ষোভ সংগঠিত হলো কলকাতার রাজপথে, আপনারা দেখেছেন। আমরা বলেছিলাম বামফ্রন্টের বাইরেও যে দল, ব্যক্তি, গোষ্ঠী আছে সবাইকে আহ্বান জানিয়েছিলাম, বামপন্থীদেরকে। অসংখ্য মানুষ এসেছিলেন। বামফ্রন্ট দলভুক্ত নন বা কোনো নির্দিষ্ট দল করেন না, এমনও বাম মানুষ এসেছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না, কারণ প্রতিদিন তারা রাস্তায় আছেন নানানভাবে। নানান যে সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক কর্মকাণ্ড চলছে। আরজি করের এই যে ধর্ষণ কাণ্ড হলো এবং হত্যা হলো, সেখানে বিচার চাওয়ার জন্য গোটা রাজ্য, দেশ, চিকিৎসক, অচিকিৎসক, পেশেন্ট পার্টি সবাই যখন বলছেন বিচার চাই, তখন আমরা দেখলাম প্রথম থেকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ, বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হলে প্রথম শর্ত হচ্ছে ঠিকমতো তদন্ত করতে হবে। একদম এফআইআর করা থেকে শুরু করে সাক্ষী সাবুত সেগুলোকে জোগাড় করা, সেগুলো যেখানে যেরকম পোস্টমর্টম থেকে ফরেন্সিক বাকি সব করা। কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রথম থেকে এখানে মিথ্যাচার শুরু করলেন এবং অপপ্রচারতার সঙ্গে সঙ্গে, আর সাক্ষী সাবুত লোপাট করার চেষ্টা করলেন। এই যে দাবি হচ্ছে যে বিচার চাই, সবাই তো তাই করছে, আরজি করে বিচার চাই, তোমার স্বর আমার স্বর, আরজি কর। দ্বিতীয় দিন নেই, প্রথম দিনে লাশ সাবার করার চেষ্টা করা হলো, তৃণমূলের নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে পরিবারকে লাশ না দিয়ে ডিসপোজ অফ করা হলো। আর তারপরে মুখ্যমন্ত্রী দ্বিতীয় দিন মুখ খুললেন, একদম পাওয়া গেছে একজনকে, ফাঁসি দিয়ে দাও। ভাইপো বলল এনকাউন্টার করে মেরে দাও। এখন সেই যুগ নেই। যেরকম রাজারানীর যুগ হতো তাহলে তো বলতো সব মিটে গেছে, একদম ফাঁসি দেওয়া হয়েছে একজনকে বা এনকাউন্টারে মেরে দেওয়া হয়েছে। যেটা যোগীদাজি আমরা দেখছি, কোনো বিচারের প্রক্রিয়া নয়, সোজাসুজি এনকাউন্টার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। বিচার চাই মানে হচ্ছে জুডিশিয়ারির কাছে আমরা বলছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত, যে বিচার করুন। মানুষ তাই বলছে। প্রথম দিনেই আমাদের রাজ্য সরকার বলল এক্সট্রা জুডিশিয়াল কিলিং। কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এটা সম্ভব নয়। তাতে সবসময় যে অপরাধী বেঁচে যায় বেশিরভাগ সময়, এবং সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষ সাজা পায়। কেউ কি বলেছে ফাঁসি চাই? এত হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, পোস্টার, টিফো, সোশ্যাল মিডিয়া মেসেজিং দেখবেন, যারা বিচার চাই বলছে, সে যে পক্ষে হোক, যেমনই হোক। এমনকি মমতা ব্যানার্জি রাস্তায় নামলেন তো বিচার চাই বলে। তৃণমূলের কিছু কিছু লোকজন ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম বলে ব্যান্ড বাগানে জয়েন করে গেল, বিচার চাই। তাহলে কেউ কি বলেছে ফাঁসি চাই? তাহলে মুখ্যমন্ত্রী হঠাৎ তামাশা করে বিধানসভার অধিবেশন ডেকে যে আমি আইন নিয়ে এসেছি, ফাঁসি দেবো এবার। মিথ্যাচার। আইন করার একটা পদ্ধতি আছে। প্রথম কথা, আইনসভা এই জন্যই বলে বিধানসভা এবং লোকসভাকে, রাজ্যসভাকে। আমাদের দেশে সবকিছু যেরকম আউটসোর্স হচ্ছে, সিকিউরিটি যেরকম আউটসোর্স হয়েছে, গ্রুপ ডি স্টাফ যেরকম আউটসোর্স হয়েছে, ভোটিং প্রসেস যেরকম আউটসোর্স হয়েছে, সেরকম এই প্রথম একটা আইন পাস হলো। দেশে হয়তো হয়, কিন্তু আমাদের রাজ্যে, যেখানে লেজিসলেচার আইন করলেন না, বিধায়করা করলেন না, একটা এজেন্সিকে বলা হলো, এখানে খুব প্রিসাইজলি একটা ল ফার্মকে, যে তুমি তড়িঘড়ি করে একটা আইন দাঁড় করিয়ে দাও। তো বিধানসভায় এবং লোকসভায় যারা মেম্বার নির্বাচিত হয় তাদেরকে একটা শেখানো হয়, একটা ক্লাস দেওয়া হয়, হাউ লেজিসলেশনস আর মেড, আইন কিভাবে তৈরি হয়। কিন্তু আসলে যদি যারা আইন বানাবে এমন লোকজন যদি বিধানসভা পার্লামেন্টে না গিয়ে যারা আইন ভাঙবে তারা যদি বিধানসভা এবং
পার্লামেন্টে ভিড় করে, তাহলে আইনটা তৈরি করার জন্য আউটসোর্সিং করতে হয় বাইরের কোনো এজেন্সিকে, এবং তাই করা হলো। কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়নি যেটা আমাদের যে সংসদীয় ব্যবস্থার মধ্যে আইন করার যে পদ্ধতি এবং প্রক্রিয়া আছে সেটাকে পালন করা হয়নি। দ্বিতীয়ত, যেহেতু বিজেপি আর তৃণমূল আছে, তাহলে দুজনে একদম গলায় গলায় মিলিয়ে বললো এই তো ফাঁসির আমরা আইন নিয়ে এসেছি। বিজেপিকে বলি, কদিন আগে তারা এইসব সংহিতা করেছে, আমাদের যে সমস্ত ক্রিমিনাল প্রসিডিওর কোড ছিল, সিআরপিসি ছিল, তাহলে সেটাকে সংহিতা যখন করলো তখন মাথায় এলো না এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় তারা হচ্ছে আবার এটাকে সংশোধন করছে। আমরা এখানে কয়েকটা স্লাইড দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, বলছি আপনাদের মাধ্যমে অন্যদেরকে দিচ্ছি যে এটা আসলে কোনো সমস্যাটা পুলিশ প্রশাসনে, পুলিশে এবং প্রশাসনে এই গোটা আর্জিকর প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এটাকে জোর করে নিয়ে গেলেন, যেটা বিধানসভার বিষয়, আইনের বিষয়। আইন যেটা হলো এটার সঙ্গে আর্জিকর ঘটনার কোনো সম্পর্ক নেই, কারণ এটা আইন হয় প্রসপেক্টিভ। লিডার এই জন্য বলা হয় তারা কি ঘটনা ঘটতে যাচ্ছে সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে, তাকে মাথায় রেখে আইনি প্রক্রিয়াগুলোকে ঠিক করেন। ঘটনা ঘটে যাওয়ার পর আইন করে না, প্রত্যেকদিন একটা করে ঘটনা ঘটবে, তার নতুন নতুন আইন তৈরি করতে হবে। তাহলে যখন ঘটনাটা ঘটলো সেই সময় যেটা ল অফ দ্য ল্যান্ড ছিল সে অনুযায়ী বিচার হবে। নতুন আইন করলে তো বিচার হবে না, এটা তো আইন হলো না, এখন তো এটা রাজ্যের আইন। আমরা স্লাইড এগুলো বলবো তারা কেন করতে হলো। এরকম হয়, উনি টোটকাইতে আরম্ভ করলেন। যেমন আমরা বলছি যে পুলিশ কমিশনারের অপসারণ চাই। জুনিয়র ডাক্তারদেরকে আমি অভিনন্দন জানাবো, কালকে ওরা আগের দিন রাত ভোর জেগেছে, অবস্থান করেছে, তারপরে পুলিশের মাথা নুইয়েছে, তারপরে শিরদাঁড়া একটা দিয়ে এসছে প্রতীকী। এটা কেন করতে হয়? এটা অনেক আগে ফরাসি দেশে এরকম একটা দর্শন ছিল, মার্ক্সবাদ আসার আগে, দক্ষিণপন্থীদের, যেখানে দাঁড়িয়ে হচ্ছে আইনের বইতে যাই থাকুক, যে মাতব্বর, যে তালেবর, তার যেটা মস্তানি যেখানে চলবে সেটাই আইন। যে বলি না, ল অন টু দেমসেলস। স্বৈরাচার, সন্ত্রাস, অত্যাচারী এভাবেই করে। তাহলে এলাকা ভিত্তিক এরকম আমরা বক্তৃতার সময় দেখেছিলাম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পুলিশ নড়বে না ব্লক প্রেসিডেন্ট তৃণমূল যদি কিছু না বলে, কালীঘাট যদি না বলে, তাহলে পুলিশ কমিশনার যাবেন না। এইটাকে যে পুলিশ সিস্টেম সেটাকেই ধ্বংস করেছেন, পুলিশিং ব্যবস্থা সেটাকেই ধ্বংস করেছেন। এখানে উনি ওখান থেকে দৃষ্টিটা ঘোরাতে চাইছেন, আবার আইনও দিয়েছেন, নামও দিয়েছেন এরকম। আপনারা দেখে নেন, আমি এগুলো সব বলছি না। তাহলে কেন আনা হলো আইনটা? যখন লোকে শাস্তি চাইছে অপরাধীর, প্রশাসন পুলিশ যখন অপরাধী সবটাকে ধামাচাপা দিতে চাইছে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ধর্ষণে অভিযুক্তদের দোষী সাব্যস্ত হওয়ার হার দেশের মধ্যে সর্বনিম্ন, রেকর্ডেড লোয়েস্ট। তাই এখানে সমস্যা হচ্ছে শাস্তি হয় না, বিচার হয় না, কারণ এই যে সাক্ষী সাবুত লোপাট করে। এটার মধ্যে সিস্টেমটা হচ্ছে ইনভেস্টিগেশন। আমাদের রাজ্যে যে কলকাতা পুলিশকে স্টকল্যান্ড ইয়ার্ড বলা হতো, তার ইনভেস্টিগেশনের যে ক্যাপাবিলিটি সেটা নষ্ট হয়েছে। মমতা ব্যানার্জি বলে দেন একটা খুন হলে, একটা ধর্ষণ হলে, আর তারপরে পুলিশ সেরকম সাজায়। পার্কস্ট্রিট থেকে আমরা পরপর ঘটনা দেখে যাচ্ছি। তা তো প্রথমে তো কুকুর পাঠাতো, তার বদলে নর্থ বেঙ্গল লবি ডাক্তাররা চলে গেল, তৃণমূলের ঘনিষ্ঠজনরা চলে গেল, পুলিশ কমিশনার চলে গেলেন। তো যেখানে অপরাধী অপরাধ করে পালিয়ে গেছে, আমরা ছোটবেলা থেকে জানতাম কলকাতায় ডগ স্কোয়াড আছে, সেই কুকুর যায়, তারপরে শুকে গিয়ে কোন পথ দিয়ে এসেছিল, কোন পথে গিয়েছিল, কে করেছিল সেটাকে বার করে। তো যেখানে কুকুর যাওয়ার দরকার ছিল সেখানে তৃণমূলপন্থী পুলিশ এবং নর্থ বেঙ্গল লবির লোকজন চলে গেলেন। আপনারা দেখছেন যে কতগুলো 3টে আইন তাকে সংশোধন করা হয়েছে, কিছু উদ্দেশ্য ঘোষণা করা হয়েছে। কি বলা হচ্ছে? দেখো আমরা এবার মৃত্যুদণ্ড দিচ্ছি।
মৃত্যুদণ্ড এই আইনে ছিল, নতুন কিছু নয়। বরঞ্চ বয়সের একটা তাক ছিল, 12 বছরের কম তাহলে অপরাধীর মৃত্যুদণ্ড হবে, আর যদি 12 বছরের ওপরে হয় তাহলে অপরাধী ন্যূনতম 10 বছরের কারাগার, 10 বছরের নিচে নয়, তার ওপরে আজীবন হতে পারে। তাহলে এখানে মাপকাঠিটা তুলে দেওয়া হলো। তাহলে শিশুর বিরুদ্ধে যে অপরাধ সেটাকে বরঞ্চ একাকার করে দেওয়া হলো। ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতায় 66 নম্বর ধারায় আছে ধর্ষণ ও খুনের সাজা 20 বছরের কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যেটা বললাম। সেখানে কারাদণ্ড সরিয়ে জরিমানা সহ মৃত্যুদণ্ডকেই একমাত্র সাজা হিসেবে, তাহলে যেটা জুডিশিয়ারির যেটা ডিসকাশন ছিল সেটা কমানো হলো। ঘটনা দেখে, তার গভীরতা দেখে বিচারপতিরা ঠিক করেন, তো বিচার করেন। তারপরে আছে যেটা আইনে, এই আইনে যা বলা হয়েছে, উনি দেখাচ্ছেন আমি একদম তাড়াতাড়ি করতে চাইছি, দ্রুত করতে চাইছি। আমরা আনিস খানের মৃত্যু দেখেছি, হত্যা, উনি বলেছেন সময় দিন। যেমন মোদি বলেছিল নোটবন্দির পরে 50-50 দিন, তারপরে আমাকে দরকার হলে আপনি ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবেন। কিন্তু আসলে এটা হচ্ছে শুধু গ্যালারি শো। তারপর আবার পুলিশ সুপারকেই বলা হচ্ছে সে এক্সটেন্ড করতে পারে টাইম। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে নাগরিক সংহিতা যেটা করা হয়েছে, ধর্ষণ এবং যৌন হিংসার মামলায় বিচারে বিশেষ আদালত এবং তদন্তের প্রতি জেলায় টাস্ক ফোর্স, ওই যে চিঠিপত্র লিখলেন না প্রধানমন্ত্রীকে, আমরা কি দেখছি এখানে, ওই বিষয়তে আমি আসবো। আসলে যে আন্দোলন চলছে অনগোয়িং, ক্রমাগত বাড়ছে। সরকার কোথাও ভয় দেখিয়ে, পুলিশ কোথাও ভয় দেখিয়ে, তৃণমূলের নেতারা বক্তৃতা করে হুমকি দিয়ে শায়েস্তা করার কথা বলে এটাকে দমাতে চেয়েছিল, এখনো দিচ্ছে কেউ থ্রেট। এই যে মেডিকেল কলেজগুলোতে দেখছেন এই যে থ্রেটের যে বাতাবরণ, তার বিরুদ্ধে সেখান থেকে ওরা দৃষ্টিটাকে ঘোরাতে চায়। আমি যেটা বললাম, আইন হয় ভবিষ্যতের জন্য, রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না, প্রসপেক্টিভ। তাহলে আমরা বলছি আরজি করার বিচার চাই, উনি সেখান থেকে দৃষ্টিটাকে ঘোরাচ্ছেন। আর এটা রাজ্যের আইন, দীর্ঘদিন পার্লামেন্ট অভিজ্ঞতা আছে, তাহলে বিধানসভায় যদি কোনো আইন হয় সেটা দেশের যে আইন আছে তার সঙ্গে ওটাকে রাষ্ট্রপতির তো অনুমতি নিতে হবে, আর তার সঙ্গে যদি ঠিক মতো না হয় তাহলে রাজ্যের আইন থাকে না, কেন্দ্রের আইন বলবৎ থাকে। আমি বিজেপিকে বলি, যারা এখানে দিল্লিতে শাসন ক্ষমতায় আছে, তারা এখানে হাত তুলে দিল শুধু পপুলিস্ট হওয়ার জন্য, নাকি নিজের পুরনো বন্ধুত্বকে আবার প্রগাঢ় করার জন্য। তো তারা এই বুদ্ধিটা যাই এখানে হলো, পার্লামেন্টে যখন সংসদ হচ্ছিল সেই এমপি গুলো ওদের কি করছিল, তখন তো এই কথাগুলো বলেনি। যেটা আমি বললাম, আইন লিডার্স মানে হচ্ছে সে কি ঘটতে পারে সেটাকে মাথায় রেখে আইন করবে, না কি ঘটে গেছে তারপর একটা করে ঘটনার পরে আইন করবে। আপনারা জানেন নির্ভয়া কাণ্ডের পরে যে ভার্মা কমিটি হয়েছিল, তারা যে রিপোর্ট দিয়েছিল, এমনকি যে ল কমিশন তাদেরও যে রিপোর্ট, তারা কোথাও মৃত্যুদণ্ডের কথা বলেনি। কারণ জুরিসপ্রুডেন্সের একটা থাম্ব রুল হচ্ছে, the more rigorous is the quantum of punishment, the less is the conviction. এটা খেয়াল রাখতে হবে। যেমন ট্যাক্সের ক্ষেত্রে বলে যত হাই ট্যাক্স রেট হবে তত কমপ্লায়েন্স কম হবে, এদিক ওদিক তখন আরো বেশি বেরোনোর চেষ্টা করবে। তাহলে আমাদের এখানে হচ্ছে অপরাধী শাস্তি পাক, আর এটা করে দিয়ে যেরকম ডিএ থেকে আরম্ভ করে চিট ফান্ড সব ব্যাপারে আরো কিছু উকিল, আরো কিছু কোটি টাকা আমাদের ট্যাক্সের থেকে খরচা হবে, এবং তারপর উনি বলবেন রাজ্যপালের সঙ্গে যুদ্ধ, তারপর হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে যুদ্ধ, তারপর হচ্ছে কিছু আইনজীবীদের কমিশন এবং কিছু আইনজীবীদের ফিস বাড়বে। আমরা যেখানে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, গরিব মানুষের কল্যাণের ক্ষেত্রে যেখানে টাকা কমছে, সেখানে আইনজীবীদের পকেটে আর বেশি টাকা যাবে, এবং ওটা এই বিচারের বাণী নিভৃতে কাঁদবে।
সিবিআই কে কোর্ট দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই যথাযথ তদন্ত করবে, আর এখানে বিজেপি তৃণমূলের দিকে বল ঠেকবে, তৃণমূল বিজেপি দিকে বল ঠেকবে। যেমন কলকাতা পুলিশটা হচ্ছে তৃণমূলের পৈতৃক সম্পত্তি, আর সিবিআইটা হচ্ছে বিজেপির পৈতৃক সম্পত্তি। তার মানে যে এজেন্সিগুলো প্রফেশনালিজম থাকার কথা, পেশাদারিত্ব থাকার কথা, আইনের প্রতি দায়বদ্ধ থাকার কথা, মানুষের প্রতি দায়বদ্ধ থাকার কথা, তার বদলে শাসক দলও দেখাচ্ছে দুটোই, আমি যেরকম ব্যবহার করব, আর তারাও দেখাচ্ছে কিভাবে মাস্টারদেরকে তুষ্ট করতে হবে। এই জন্য আমাদের কড়া নজর সিবিআইয়ের উপরে রাখতে হবে এবং এখান থেকে দৃষ্টি সরালে চলবে না। আমরা দেখেছি যে আরজি করের ঘটনা গোটা দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন, পাঠরতা পোস্ট গ্রাজুয়েট ছাত্রী ডিউটিরতা অবস্থায় হাসপাতালের মধ্যে, হাসপাতালটা হচ্ছে সেফেস্ট স্পেস, কারণ লোকে বিপদে পড়লে বাঁচার জন্য হাসপাতালে যায়, সেখানে হাসপাতালে মৃত্যু ঘটানো হলো, হত্যা করা হলো। কিন্তু মানুষ চাইছেন কি আরজি করের ঘটনায় যাতে বিচারটা হয়। আর তথ্য কি বলছে, 2022 সালে গোটা দেশে ধর্ষণের মামলায় কনভিকশনের রেট হচ্ছে 27.4, 27.4%। 100 জন যদি মামলা হয়, ধরা পড়ে এবং তারপরে শাস্তি প্রাপ্তি হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের কি 22 সালে কনভিকশন রেট হচ্ছে 5.8। এই অপদার্থতা ঢাকার জন্য আর বিধানসভায় এত অপদার্থ থাকার ফলে তাদের প্রথমত সরকারকে ধরতে হয় যে ন্যাশনাল অ্যাভারেজ থেকে কম কেন, 5.8%। তাই যেটা বলছিলাম, তাহলে ইনভেস্টিগেশন, পুলিশের যে ইনভেস্টিগেশন উইং, সিআইডি হোক আর ডিডি হোক, যাদের এই পারদর্শিতা থাকা দরকার, সেখানে লোক নেই। লোক তো সব কালীঘাটে পিসিআর ভাইপোকে পাহারা দিচ্ছে। থানাগুলোতে একটা এফআইআর লেখার পুলিশ পাওয়া যায় না, বলে এই বেলাতে গেলে আরেক বেলা হয়। এই কেসটা আরজি করে কেসে ক ঘন্টা সময় নিয়েছে এফআইআর করা? প্রথমেই ডেড বডি যখন চলে যাচ্ছে তখন বলছে বাবাকে যে বাড়িতে থানায় যান, কাগজপত্র সই করতে হবে। আর সকাল থেকে সব উচ্চপদস্থ অফিসাররা ছিলেন। $2010 সালে কনভিকশন রেট ছিল 13.7, কম। তাহলে সেখান থেকে বদল হলো, পরিবর্তন হলো, অগ্রগতি হলো, উন্নয়ন হলো, উন্নয়নের জোয়ার এলো, কনভিকশন রেটটা 5.8% হয়ে গেল। অপরাধীদের পোয়া 12, দর্শকরা মনে করলেন। পরে রেকর্ডসগুলো আছে, আমরা সব আপনাদের কাছে সফট কপি পাঠিয়ে দেবো। যেখানে 22 সালে 100 জনের মধ্যে 17 জন দোষী সাব্যস্ত হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে 100 জনের মধ্যে 3 জন দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে ইনভেস্টিগেশন এবং তারপর হচ্ছে প্রসিকিউশন। তাহলে ইনভেস্টিগেশনে যদি ধামাধরা পুলিশ থাকে, দলদাস পুলিশ থাকে, অপেক্ষা করে কালীঘাট থেকে কি বলা হচ্ছে, আর প্রসিকিউশনে যদি আপনারা জানেন আমাদের এখানে কিভাবে সরকারি উকিল ঠিক হয়। সরকারকে বাঁচাতে হলে, তৃণমূলের লোকজনকে বাঁচাতে হলে সবচেয়ে শ্রেষ্ঠ উকিলদেরকে সবচেয়ে বেশি টাকা দিয়ে দিল্লিতে মোতায়েন করা হয়। আর আমাদের এখানে আমরা দেখলাম ভালো যারা এখানে অ্যাডভোকেট জেনারেল হয়েছিল, কতজন পরিবর্তন হয়েছে, পদত্যাগ করেছেন, কেউ থাকতে চান না। আর প্রসিকিউশনের এমন লয়াররা আছেন যারা ধামাধরা তৃণমূলের নেতা, যাদের কাজ হচ্ছে কিভাবে জামিন করে দেওয়া যাবে সেই ব্যবস্থা করা, প্রসিকিউট করছেন। তারপর ফিগার আপনারা দেখুন, এখন রেকর্ড হয় না, কেসটা এফআইআর নেওয়া হয় না, এলাকায় সালিশি করে নিয়ে বা যেমন টাকা দিয়ে দেবো দিয়ে ওটাকে হাসাব করা হয়। সবাই আমরা জানি, যে কোনো বক্তৃতা দেখবেন, রাজনৈতিক অরাজনৈতিক এমনকি বাইরের লোকেরা, মিডিয়া বলছে ক্রমাগত এটা বাড়ছে। এই কদিনে 1.5 ডজনে বেশি হয়েছে। যেন আমরা আরজি করে বিচার চাই বলছি, বিভিন্ন জায়গায়, বর্ধমানে আদিবাসী মেয়ের হয়েছে, অন্যত্র হয়েছে, বাঁকুড়ায় হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে। তাহলে যখন কনভিকশনই হয় না, তখন কিভাবে করে? এটা নিয়ে এত হইচই না হলে ওই দিন মীনাক্ষীরা যদি গিয়ে
গাড়িটাকে না আটকাতো তাহলে তৃণমূল তো নিয়ে গিয়ে লাস্টটা দফা করে দিয়েছিল। কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে পার্লামেন্টের কোয়েশ্চেনের উত্তরে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট আছে তার হিসেবে, সেখানে আমি সবকটা সিট আর বলছি না, আপনারা দেখবেন 2010 থেকে পরপর করে দেওয়া হয়েছে যে কথাগুলো বলা হলো তার সাপোর্টে। এটা হচ্ছে ল অ্যান্ড জাস্টিসের মন্ত্রী উত্তর যে লোকসভায় উত্তর দিয়েছেন 9 ফেব্রুয়ারিতে, তার চার্টগুলো দেওয়া হয়েছে, সবগুলো এখানে আমাদের দেওয়ার আমার মনে হয় না, ওগুলো দেখার। থার্ড পেজে আজ দেখবেন হলুদ লাইনে করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে 2020-তে 1.3, একদম নিচের দিকে, ওপর থেকে রাজ্যের তালিকা দেখবেন সবচেয়ে নিচে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে যে রাজ্যগুলো আছে সেগুলো ইনসিগনিফিকেন্ট, নাগাল্যান্ড, লাদাখ, লাক্ষাদ্বীপ, পুডুচেরি, মানে ফুল ফ্লেজের রাজ্য শুধু আর পারা যাবে না। তাহলে পশ্চিমবঙ্গ কেন সবচেয়ে নিন, এটা একটু উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে। পরপর 3টে ফিগার আছে 2020, 2021, 2022। 20-তে 1.3%, যেখানে কেরালায় ছিল 59.2%। ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে 21-এ 2% সাজা শাস্তি। আর দেখবেন ঠিক ওয়েস্ট বেঙ্গল ওপরে হচ্ছে কিন্তু গুজরাট। তাহলে শুধু কথায় বার্তায় চালচলনে দলত্যাগে মিল আছে তা নয়। আমাদের যখন 22 হচ্ছে 2.8, গুজরাটে হচ্ছে 3% কনভিকশন রেট। আমি আপনি রেফারেন্স দিলাম, আপনারা সব ওয়েবসাইটে সব পাওয়া যায় পার্লামেন্টের আনসারের মধ্যে। নারী নির্যাতনের তালিকায় পশ্চিমবঙ্গ 2022 সালে 4র্থ স্থানে। 23-এ এখনো রিপোর্ট হয়নি, 22-এর কম্পাইলেশন রিপোর্টই দিয়েছে। এর মধ্যে বুঝতে হবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে সব তথ্য ঠিক আসে না। আমরা জানি জেলায় থানায় হিসেবে সব রেকর্ডেড হয় না, রিপোর্টেড হয় না। তার মধ্যে দাঁড়িয়ে 22 হচ্ছে 4র্থ স্থানে। প্রথমে কে আছে? উত্তরপ্রদেশ, যোগীরাজ বলে না, যেখানে হাতরাস হয়েছিল, উন্নাও হয়েছিল। মহারাষ্ট্র, এই যে বদলাপুর হলো, যখন আরজিকর নিয়ে আমরা বলছি তখন বদলাপুর মহারাষ্ট্রে। রাজস্থান এবং তারপরে পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ তারপরে, মোটামুটি একই গোত্রের মধ্যে। তাহলে আমাদের বি পজিটিভ, কোন ইস্যুকে অ্যাড্রেস করতে হবে? সঠিক তদন্ত চাই, আর এই জন্য আমরা পুলিশ কমিশনারের অপসারণ চাইছি কলকাতার। প্রথম থেকে আমরা দেখেছি এটা আই ওপেনার আরজি করার ঘটনা, তদন্ত করার বদলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, গোটা সাইটটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। তাহলে স্বাস্থ্য দপ্তর অপরাধ করেছে, এই দুর্নীতি এবং দুষ্কৃতি যোগ তৈরি হয়েছে, যেরকম শিক্ষাক্ষেত্রে হয়েছে, অন্য উত্তরগুলোতে হয়েছে। আরজি করার ঘটনা এখন পরপর যেসব বেরোচ্ছে আপনারা দেখছেন যে দুর্নীতি দুষ্কৃতি কতটা ডিপ রুটেড। শুধু একটা ওয়ান অফ ঘটনা হলে এতটা সবাই নেমে পড়তো না, রাতারাতি সব নর্থ বেঙ্গল লবির ডাক্তার ওখানে উপস্থিত হতেন না, এবং প্রতিষ্ঠানগুলোকে ওরা দখল করেছে। এই যে ডক্টর অভিজ্ঞদের নাম আসছে, ওগুলো তো গভর্নমেন্ট নমিনি করেছে, ছাত্র কোটা দিয়েছে, কোভিড কোটায় ভর্তি করেছে, পোস্ট গ্রাজুয়েশন বর্ধমান থেকে নিয়ে এসছে SSKM-এ, যাতে এই র্যাকেটটা চালাতে পারে। উদাহরণ একজনের কথা বলবো কেন, আগে আমি বলেছি আপনার। তারপরে এই যে মেডিকেল কলেজগুলোতে ছাত্র জুনিয়র ডাক্তারদের উপরে মাতব্বরি, তারপরে এই যে ক্লিকগুলো চালানো, র্যাকেটগুলো চালানো। তাকে ফার্মাসি কাউন্সিলেও নমিনেট করেছে স্টেট গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ কে থাকবে ফার্মাসি কাউন্সিলে? ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মাসি কাউন্সিলে। মেডিকেল কাউন্সিল বৈঠক এখন পেছিয়ে দিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ভোটটা রিগিং করা হলো, ভোট দিতে হয়নি। এই সন্দীপ ঘোষের মতো লোকেরা ব্যালট সব লুট করেছিল,
ব্ল্যাঙ্ক ব্যালট, সরকারি চিকিৎসারত ডাক্তারদেরকে নাহলে বদলি করে দেবে। আর তারপরে কাউন্টিং, ওখানে ডাক্তাররা মার খেয়েছেন, পাহারা দিয়েছেন, তারপরে ভোট লুট হয়েছে, কোর্টে কেস হচ্ছে, এখন ঝুলে আছে। এই হাইকোর্টে যদি নির্দেশ দিয়ে দিত তাহলে মেডিকেল কাউন্সিল বাতিল করতে হয়, এবং যথাযথ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মেডিকেল কাউন্সিল তৈরি হয় স্টেটে। আমি এটা প্রথমে বললাম, আইন তৈরি করার একটা প্রক্রিয়া থাকে। তৃণমূল নিজের মধ্যে আলোচনা করেনি, তৃণমূল লেজিসলেটিভ পার্টির মধ্যে আলোচনা হয়নি, তার জন্য একটা সাবজেক্ট কমিটি আছে, সেখানে আলোচনা হয়নি। এমন দেখাচ্ছে যেন রাতারাতি এটা না করলে বিচার হবে না, কিন্তু আমি বারবার বললাম এটা ডিলিং, এই বিচারের সঙ্গে ওটা কোনো সম্পর্ক নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে আছে, ডেটাও আছে, চিঠিও আছে, দেখবেন। ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপারেও মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন। পক্সো এবং এই ধর্ষণের ব্যাপারে বিচার করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট যতগুলো করার কথা পশ্চিমবঙ্গে করা হয়নি, ফাংশনাল নয়, এই জন্য বিচার হচ্ছে না। যদি নিয়োগ না করে বিচার বিভাগে, তাহলে জাজ কোথায় থাকবে? ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করবে কি করে? তাহলে আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশকে একটু মানুষের উপযোগী তৈরি করতে হবে, তৃণমূল উপযোগী নয়। যেমন শিক্ষাক্ষেত্র, এগুলো আমূল সংস্কার দরকার। ডিপ রুটেড এই কারাপশন, ম্যাল প্র্যাকটিসেস এবং জনবিরোধী, শিক্ষা বিরোধী, স্বাস্থ্য বিরোধী ব্যবস্থাগুলো এর মধ্যে ঢুকে গেছে। মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ খতম করতে হবে সরকারি সব দপ্তর থেকে, প্রথমে শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তর থেকে। আর যদি সত্যি তিনি চান, আদৌ আমার সন্দেহ, তাহলে যেমন ভার্মা কমিটি ছিল, এই জন্য লার্জার কনসালটেটিভ মেকানিজম করে এক্সপার্টস এবং প্রফেশনালসের ওপিনিয়ন নিয়ে, আর এই যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, রাত জাগছে, আজকেও 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ করবে। পশ্চিমবঙ্গে there is no dearth of, কি বলবো আমি, বুদ্ধি, শিক্ষা, কমিটমেন্ট, ইন্টিগ্রিটি, এটা কমতি নেই। কিন্তু যেখানে রক্ষকরা ভক্ষক হচ্ছে, সেখানে এই মানুষগুলোকে যে পার্টিসিপেটরি, সেটা করা হচ্ছে না। আর এই জন্যই মানুষ কিন্তু পার্টিসিপেট করছেন। কেন তারা প্রতিবাদে পার্টিসিপেট করছেন? কারণ তাদের ভয়েস প্রশাসন শুনছে না, তাদের কথা শুনছে না, তাদের দাবি মানছে না। তাহলে আসলে দরকার যেটা, একটা আইন করার মতো নাটক করে দিলে হবে না, ওটা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাহলে একটা বহুমুখী প্রয়াস চালাতে হবে। সেখানে এক্সপার্টিজ, প্রফেশনালস, পিপলস অ্যাট লার্জ তাকে ইনভলভ করতে হবে। যেমন করে ভোটে আমি জিতে যাব এবং সেখানে দাঁড়িয়ে এমন লোকজন থাকবে, আসলে এখন বিলের দরকার নেই, দরকার পলিটিক্যাল উইলের। when we need political will to punish the culprits, ওরা তখন লেজিসলেটিভ বিলের কথা বলছে। Your question. One at a time. Well, এক, এই যে এটা রাজভবন এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, বিজেপি, তৃণমূল, এটা কেন করা হচ্ছে? 2 দল মিলে। মিডিয়াকে বলবো দোহাই, ওই বিলের মধ্যে ঢুকবেন না, বরঞ্চ এই মস্তান, ধর্ষক, গুন্ডাদেরকে ইঁদুরের বিলের মধ্যে ঢোকাতে হবে। ইঁদুরের বিল জানেন? হিন্দিতে বিল বলে, গর্ত। আপনাদের বলবো এই গর্তের মধ্যে ঢুকবেন না। ইট হ্যাজ নাথিং টু ডু, এটা হচ্ছে ডাইভার্সিটি ট্যাকটিক্স। বরঞ্চ আমরা কালকে সুপ্রিম কোর্টের দিকে নজর রাখছি। এই জন্যই আজকে রাত্রে, যেটা আপনার তৃতীয় প্রশ্ন, বিভিন্ন সংগঠন মিলে গোটা রাজ্য জুড়ে বলা হয়েছে 9টা থেকে 10টা তারা আলো নিভিয়ে
এবং আমরা বলেছিলাম এই সমস্ত প্রয়াস এতদিন ধরে যা হচ্ছে 14 তারিখ রাতে আপনারা দেখেছেন, তারপর থেকে দেখেছেন, তার আগে থেকে দেখেছেন, প্রথম দিন থেকে যখন ডেড বডিটাকে ওরা পরিবারের কাছে না দিয়ে করছে, তার আগে যখন পোস্টমর্টম করছে, তখন তো গিয়েছি কোর্টে, কোর্টের নির্দেশে তো ইনকোয়েস্ট হয়েছে, তখন তো থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েছে, ফ্যামিলি ইনভলভমেন্ট হয়েছে, সেটাই তো করতে চাইছিল না। তখন থেকে এখন পর্যন্ত শাস্তি না পাওয়া পর্যন্ত, এবং আমাদের রাজ্যে নারীদের যে মর্যাদা, নারীদের যে নিরাপত্তা, সেটাকে সুনিশ্চিত না করতে পারা পর্যন্ত এই যে মানুষ রাস্তায় নেমেছে আমরা সহ কেউই আমরা পেছনে ফিরছি না। দেখা গেল বিরূপাক্ষ তাকে পাঠানো হলো কাকদ্বীপ, এবং এই ভদ্রলোক মানে এই ডাক্তার, ভদ্রলোক কি করে হয়, এই ডাক্তার সে আর্জি করেছিল এমনটাও অভিযোগ। আমরা প্রথম দিনেই বলেছি, ওই দিন সকালে যখন খবর দেওয়া হয়েছে, সেখানে নর্থ বেঙ্গল লবির নামটা যখন এলো, সেখানে অভিক দে এবং বিরূপাক্ষ দুজনেই পৌঁছেছিল। মেডিকেল কাউন্সিলের মাথায় এমন জনকে বসানো হয়েছে যেখানে বর্তমানে সে এসআর হয়েও এখানে তার নার্সিংহোমে এসে প্র্যাকটিস করে, আরএমও হিসেবে কাজ করে, যেটা নিয়ম বিরুদ্ধ। এবং তারপরে সে বর্ধমানেই কমই যায়, এখানেই থাকে এই র্যাকেটের মধ্যে। এতো সব বলা হয়েছে, পাবলিশড ডকুমেন্টস। এবং এখানে আর আইপিএস অফিসারকে দিয়ে পুলিশ কমিশনার বলবে না ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্ট, তো এই হচ্ছে টাকা গুনতে এক্সপার্ট, এসব এক্সপার্টিস তো বোঝা হচ্ছে মিথ্যাচার তো করা হয়েছে। কাকদ্বীপ পাঠানো কেন? আগে ব্রিটিশ জমানায় নিয়ম ছিল অন্যায়ভাবে কিন্তু কালা পানিতে পাঠাতো, কাকদ্বীপ আর একটু পরে বঙ্গোপসাগরে, তো এইসব লোককে তো কালা পানি পাঠানোর কথা। কি করে হয় প্রভাবশালী? তাহলে আশীর্বাদ কার? সেই জন্য তাকে প্রথমে সাসপেন্ড করেনি, ছুটিতে যেতে বলেনি, ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিল। আরজি করে ওনাকে পাঠানোর আগে পর্যন্ত হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর তো সন্দীপ ঘোষকে পাঠাতে চায়নি। কার নির্দেশে সন্দীপ ঘোষকে পাঠানো আরজি করে? রাতারাতি নিয়োগ করা হলো যখন। কিন্তু আমরা ইতিহাস ঘাটতে চাইছি না। মেডিকেল কাউন্সিল দখল করা হলো স্টেটের, স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কাউন্সিল চালায় কারা? গত 2-3 বছরে আরো কারা চালিয়েছে। এবং প্রথম থেকে এগুলো নিয়ে অভিযোগ ছিল। আরজি করে যারা এই নর্থ বেঙ্গল লবির এই যে একদম ওপরে সুশান্ত কি বলে সুদীপ্ত রায়, তার নিচে হচ্ছে শ্যামাপদ এবং সুশান্ত, তার নিচে হচ্ছে এসব সন্দীপ, শহরিত ইত্যাদি ইত্যাদি, সবার নাম আর বলা উচিত নয় কিন্তু এসব চলে আসছে। তার নিচে হচ্ছে একদম তলায় এ ধরনের যারা এই বিরূপাক্ষ, এত বড় নেটওয়ার্ক চালাতে আরো অনেক লাগে। তার নিচে যারা ওই যে বললাম পান্ডা, মানে শঙ্কুদেব পান্ডা নয়, আগে ছিল এরকম শঙ্কুদেব পান্ডার মতো যারা তৃণমূল ছাত্র পরিষদ নেতা, ভবিষ্যতে বিজেপি বা এখনো কেউ কেউ দল পাল্টেছে, এদের একটা নেটওয়ার্ক। গোটা হেলথ ইউনিভার্সিটি, হেলথ ডিপার্টমেন্ট, এমইএস, মেডিকেল এডুকেশন সার্ভিসে কোথায় কার পোস্টিং হবে, ট্রান্সফার হবে, এই সবটার সঙ্গে তারপর সাপ্লাই চেন। তাহলে টেন্ডার না করে রাতারাতি ভাঙায় ওই বাড়িটাকে। মেডিকেল কাউন্সিলের, স্টেট মেডিকেল কাউন্সিল ওইভাবে দখল করেছে কি তার মধ্যে দাঁড়িয়ে আমি বললাম মিটিং ডেকেছিল, তারা সাহস দেখাতে পারছে না মিটিং করার। আর এখন তো খবর এলো স্টেট মেডিকেল কাউন্সিল থেকেও বেশ কয়েকজন তারা ইস্তফা দিয়েছেন, এই মুহূর্তে খবর। এখনো তৃণমূলের সাংসদ খাতায় কলমে, আর তৃণমূল তাকে সাসপেন্ডও করেনি, তিনিও দলত্যাগ করেননি। কিন্তু তার মানে তৃণমূলের মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা নিজের বিবেকের টানে কিছু কথা বলছেন, আবার অনেকে হুমকি দিচ্ছে। সেই জন্য আমি বলবো তৃণমূলের মধ্যে এমন লোকজন আছেন যারা বলবেন আমরা এই দুর্নীতি এবং দুষ্কৃতির চক্রের সঙ্গে নেই, তাদের জন্য তো অপেক্ষা করছি আমরা, বলুক তারা সাহস করে।
স্ট্যান্ড আপ অ্যান্ড বি কাউন্টেড। আর তাহলে তাদেরও এই অপরাধ জগতের সঙ্গে তাদের নাম লেখা হবে। চন্দ্রনাথ সিনহা হারাধনের 10টি ছেলে, এখনো কয়েকটি বাকি আছে। কালকে আমরাও বলেছি আমাদের সমাবেশে, এবং এই জুনিয়র ডাক্তারদের এইটাকে তো আমরা কুর্নিশ জানিয়েছি, যেভাবে শিরদাঁড়া গিয়ে দিয়ে এসছে। কিন্তু ওই শিরদাঁড়াতে শিরদাঁড়া সোজা হবে না। কলকাতা পুলিশ কমিশনার থাকার যোগ্য তিনি নন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যতদিন বিনীত গোয়েল থাকবেন, মানুষের বিক্ষোভ লালবাজারে আছড়ে পড়বে এবং পুলিশের কোনো মরাল রাইট থাকবে না এই কলকাতা শহরে পুলিশি ব্যবস্থা চালানো। তাকে সত্যিই হবে। আমরা দেখছি কালকে সুপ্রিম কোর্টের সিবিআই এর রিপোর্টে এই সাক্ষী সাবুত লোপাটের জন্য, যেটা পাবলিকলি সবাই জানে, ইনক্লুডিং ওই দিনে ঝামেলা করানো পর্যন্ত, পুলিশ কমিশনার লালবাজার তারা একটার পর একটা প্রতিবাদীদেরকে নোটিশ দিয়ে যাচ্ছে, ডাকছে। তো এখনো পর্যন্ত বলেছে ওই দিন ভাঙচুরের জন্য, আমরা তাদের ছবি দিয়েছি, আপনারা ছবি দেখিয়েছেন, যারা ভেতরে ঢুকে ভাঙচুর করেছিল তাদের পরিচয় দেখিয়েছে। কেন প্রথম দিনই বলল কে খুন করেছে, তার কি পোশাক, কি রাজনীতি, কি পরিচয়, এগুলো দরকার নেই বলেনি? প্রোপাগান্ডিস্ট। সে কি চিফ প্রোপাগান্ডিস্ট না কমিশনার অফ পুলিশ? এবং এখনো যাদেরকে ধরেছে সেখানে তার সঙ্গে দাঁড়িয়ে অনেক প্রতিবাদীদেরকে ধরে একসঙ্গে কেসটাকে গুলিয়ে দিতে চাইছে। আমরা চাইছি যে কারা, কোন সিন্ডিকেট রাজের, কোন দুষ্কৃতি চক্রের কে কে ভেতরে ঢুকে এটাকে এক্সপোজ করুক। কেন বলছেন এখনো? কাকে বাঁচাচ্ছে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ? কারণ এটা তো পরিষ্কার মোটিভটা, যারা গিয়ে ভাঙচুর করেছিল, যারা আগের দিন ওখানে দেওয়ালগুলো ভেঙেছিল, বাথরুম ভেঙেছিল, আর যারা অপরাধ করেছিল, এবং যারা এটাকে কেন পুলিশ কমিশনার বললেন বাইরে যারা প্রতিবাদী করেছে তাদের উপরে দোষ দেওয়া হলো পুলিশের তরফ থেকে? কেন অভিজ্ঞকে কলকাতার পুলিশের একজন আইপিএস কে দিয়ে বলানো হলো যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? এ তো আমরা সব দাগ দিয়ে দিয়ে সব পরিচয় করে দেওয়ার পরে তাহলে মিথ্যাচার করছেন, তাতেই তো পদত্যাগ করা উচিত। তার মরাল রাইট নেই। কেন ইন্দ্রাণী মুখার্জিকে দিয়ে মিথ্যা কথা বলালেন? এই জন্যই পুলিশ কমিশনার পদত্যাগ করা উচিত। কেন সাক্ষী সাবুত লোপাট করলেন? কেন ডেড বডিটা পরিবারকে না দিয়ে কলকাতা পুলিশ কেন নিয়ে গেল, নিয়ে গিয়ে নির্মল ঘোষকে কেন দিল, শশাঙ্ক ঘোষকে, নান্টু ঘোষকে কেন দিল? কোন আইনি দেওয়ার কথা নাই। সার্টিফিকেট দিতে পারো যে ফোর্স করে যে সাপ, অনেকগুলো সাপ আছে দু মুখো সাপও বলে, উল্টো দিয়ে ঘুরলো না, কখন লেজ দিয়ে খেলছে, কখন মাথা দিয়ে খেলছে, সেটা তুমি কি করে বুঝবে? তোমার মাথায় ওগুলো ঢুকবে না। সুতরাং আগে থেকেই তোমরা নিউজ কোয়েশ্চেন করো, কিন্তু আরোপ করে দিও না ইনি ভালো উনি ভালো, এই কম শয়তান ও বেশি শয়তান, এই ফাঁকার মধ্যে যেও না। ধন্যবাদ। আমরা বল আজকে তো বললাম, তারপর করবো। আমাদের আইনজীবীরা যেহেতু গিয়েছেন দিল্লিতে, নাহলে আজকে আইনজীবী নিয়েই, আমি যেহেতু আইন নিয়ে কথা বলছিলাম তাকে নিয়েই প্রেস কনফারেন্স করতে পারতাম। চিকিৎসক আন্দোলনের যারা নেতারা তারাও গিয়েছেন, কারণ তাদেরও ওখানে লয়ার তারা শুনানিতে গিয়েছেন। গতকাল প্রেস কনফারেন্স করেছেন যারা সার্ভিস ডক্টরস নেতা আছেন, তাদের ভার্সন তারা গোটা দেশের সামনে বলেছেন। এবং আমরা আজকে যে কর্মসূচি আছে গোটা রাজ্যের মানুষকে বলেছি সেটা পালন করতে। তাছাড়াও অনেকগুলো মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে চারিদিকে, গোটা রাজ্য জুড়ে, গ্রামাঞ্চলে, মফস্বলে, শুধু কলকাতা শহরে নয়। এবং কালকে আমরা
প্রগ্রেস দেখে সুপ্রিম কোর্টে সঙ্গে সঙ্গে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে দেবো इमीडिएटली। हिंदी तो सवाल पूछे थे, हिंदी में बोल देते हैं। आपको वो में सबके साथ है, आपके रखो ना, पूछ लो हिंदी में, पूछ लो आप, ऊपर रख लो, कोई दिक्कत नहीं है। हाँ तो बाकी का हिंदी है तो वो भी ले लेगा, नहीं तो फिर बोलेगा ताजा है बोल के अलग से लेगा। हाँ बोलो। हाँ बोल। एक सवाल है, इसलिए तो मैं अलग से नहीं दिया, तो टिक टैक करते हैं तो फिर। हाँ हम तो सर ये नहीं दिखता है, हाँ बोल। सर एक बार तो पहले हिंदी में ब्रीफ कर दीजिए थोड़ा सा, जो नहीं आप प्रश्न करेंगे उत्तर देंगे, ट्रांसलेट नहीं करेंगे। जो अपराजिता विधेयक लाया गया उस पर चौतरफा बात हालांकि हो रही है, दिल्ली में ही बात हो रही है। केंद्रीय मंत्री किरेन रिजिजू जो है उन्होंने कहा है कि पॉलिटिसाइज किया जा रहा है ममता बनर्जी के द्वारा। उन्होंने वो लेटर भी दिखाया जो 3 साल कुछ साल पहले जो है फास्ट ट्रैक कोर्ट्स के लिए जो है चीजें करने के लिए कहा गया था, लेकिन इम्प्लीमेंटेशन को लेकर कई सवाल जो है वो उठाए गए हैं। तो पूरे पहला सवाल तो ये है, जवाब ये है कि आप इसको अपराजिता ना बोलो। बंगला शब्द अपराजिता बहुत प्यारा शब्द है। एक तो स्वर्ग के साथ जुड़ा हुआ है, स्वर्गीय फूल के बोलते हैं अपराजिता, और दूसरा सत्यजीत राय का फिल्म है, और तीसरा ये ममता बनर्जी बल्कि जो न्याय के लिए जो संघर्ष है उसको पराजित करने के लिए ये कानून का आड़ लिए है, इसलिए ये नाम ना बोलना ही अच्छा रहेगा। जो नया कानून बनाए हैं ये सीधा सीधी जो न्याय के लिए गुहार है पूरे देश के साथ, बंगाल के लोगों के साथ, उसको वो वहां से नजर को घुराने के लिए। कोई भी कानून जब आता है तो वो प्रोस्पेक्टिव होता है, इसके बाद अगर कानून बन भी गया वो तो इसके बाद लागू होगा। लेकिन हम तो चाह रहे हैं आरजीकर के लिए विचार, वो नहीं चाह रही हैं। इसलिए यहाँ पे कलकत्ता पुलिस के कमिश्नर को दे करके, पुलिस को दे करके वो पहले से ही मामले को झुटोवल बनाने की कोशिश की, झूठ के सहारा लिए, और पूरा जो है जो साक्ष्य है, जो प्रमाण है, उसको वो हटाने की कोशिश की। इसलिए हम यहाँ पे कलकत्ता पुलिस कमिश्नर का जो है उनका इस्तीफा चाह रहे हैं। एक दो है कि सही ढंग से जांच होना चाहिए सीबीआई के द्वारा भी। लोग ये तरफ देख रहे हैं कि ऐसा ना हो, क्योंकि पुलिस तो पुलिस होती है, चाहे वो सीआईडी में हो चाहे सीबीआई में हो। आज तक जैसे रेप के मामले में कन्विक्शन रेट बहुत कम है बंगाल में और पूरे देश में, वैसा ही सीबीआई का भी रिकॉर्ड बहुत अच्छा कुछ नहीं है। बंगाल में एक के बाद एक जो भ्रष्टाचार का आरोप में मंत्री के साथ लगा हुआ है, तृणमूल के नेता के परिवार के लोगों के साथ लगा हुआ है, अभिषेक बनर्जी के साथ लगा हुआ है। आप देखोगे गाय तस्करी से लेकर के, कोयला तस्करी से लेकर के, हर मामले में ये सब औदे मुंह पड़ा हुआ है। एक भी जांच सही ढंग से नहीं हो रहा है, और यहीं पे लोग समझते हैं कि कहीं ना कहीं बीजेपी और तृणमूल का तालमेल है। और इसलिए असेंबली में आप देखो ये बिल लेकर के बीजेपी और तृणमूल दोनों एक सुर में बात की हैं, और वहां से किरण रिजिजू बोले तो क्या बात है। जो बात किरण रिजिजू बोलते हैं वो बात यहाँ के बीजेपी नेता क्यों नहीं बोल सकते? क्योंकि यहाँ तृणमूल के नेता को बीजेपी के नेता सजा कर रखा गया है। डॉक्टर्स, जूनियर डॉक्टर्स की जो संघर्ष चल रहे हैं पूरे बंगाल में, और जिस तरह से पूरे देश के लोग डॉक्टर्स कश्मीर से लेकर कन्याकुमारी तक आरजी करके न्याय के सवाल पर रास्ते में उतरे हैं, हम उनका स्वागत किए हैं। हम जिस तरह से कल वाम मोर्चा की तरफ से लाखों लोग शहर में उतरे, और पूरे बंगाल के हर गांव-गांव में ये प्रचार चल रहा है। हम न्याय चाहते हैं, और यहाँ इसलिए न्याय चाहते हैं कि पूरे देश में ही जो महिलाओं के ऊपर जो अत्याचार होता है उस बारे में पुलिस की जो विभाग है या जो शासक दल होते हैं उनका जो रिकॉर्ड्स है वो सही नहीं है। इसलिए आए दिन, अभी बदलापुर देखो, इसी तरह से हमने हाथरस देखे, इस तरह से हम देखे बिल्किस बानो के मामले में जो रेपिस्ट है उसको छुड़ा करके ले आकर के माला लगाया जा रहा है। आसिफा कांड में हमने देखे जो एक बच्ची के साथ हुआ था, लेकिन धर्म के आधार पर कुछ लोग दर्शक के पक्ष में अधर हो गए थे। तो ये इसका राजनीतिक विवाद नहीं होना चाहिए। अपराध अपराध होता है, और अपराधियों का जात पात धर्म मजहब देखा नहीं जाता। इसलिए हम चाहते हैं कि आरजीकर का मामला जिस तरह से पूरे देश के लोग एक होकर खड़े हुए हैं, वैसा ही ये सोसाइटल एटीट्यूड, सामाजिक वातावरण ऐसे बनना चाहिए कि लोग अपराधी और अपराध के खिलाफ खड़े हों, और पुलिस को बाध्य करें कि वो हर एक अपराध का जो है वो नोट ले और एफआईआर करे, और उसको सही तरीके से जांच हो और उसका न्याय मिले, अपराधी के सजा हो और जो परिवार है उसको न्याय मिले।
সুপ্রিম কোর্ট